আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম মাইটোসিসের কয়েকটি প্রসেস, তার মধ্যে দুটি প্রোফেজ, প্রো মেটাফেজ। চলো আজকে আমরা মেটাফেজ এবং অ্যানাফেজ ও টেলোফেজ নিয়ে আলোচনা করি। আশা করি তোমরা সকলেই পড়াশোনা করে এসেছো এবং ছবিগুলো বা ডায়াগ্রাম বা চিত্রগুলি সহজ করে ছবি খাতার মধ্যে নিয়ে এসেছো। আমাদের ফ্যাসিলিটেটরস বা গাইড টিচার্স অবশ্যই সেগুলো চেক করবে এবং তোমরা যদি সত্যি না আনো তোমাদেরকে পানিশমেন্ট দেওয়ার ব্যবস্থা করবে। ক্লিয়ার? তো আমি চাই না তোমাদের হোক কোনো পানিশমেন্ট, তোমরা হচ্ছে গুড স্টুডেন্ট। এভাবে একে একে বৃদ্ধি করো তোমাদের কনফিডেন্ট। চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা মাইটোসিসের বাকি প্রসেসগুলো দেখে নিই। মেটাফেজ। মেটাফেজ এক্ষেত্রে ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে চলে আসে, অর্থাৎ মধ্যবর্তী অঞ্চলে চলে আসে। চলো আগে ছবি এঁকে নিই, তাহলে আমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। এই যে জাস্ট এই এই ঘুড়ির মতো, আবার বলা হয় মাকুর মতো। স্পিন্ডল তন্তু, স্পিন্ডল তন্তু, এই অংশটাই বিষুবীয় অঞ্চল। এটা মেরু, সেন্ট্রোমিয়ার এখন আমরা দেখতে পাবো। ক্রোমোজোম, এই অবস্থায় খাটো মোটা দেখায় কারণ তারা পানি শোষণ করে। স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে আসে এবং সেন্ট্রোমিয়ারের সাথে তন্তু দিয়ে আটকে থাকে। এই সেন্ট্রোমিয়ার এবং তন্তুর সাথে আটকানো থাকে। এটা উদ্ভিদ কোষ। চলো আমরা প্রাণী কোষটা দেখে নিই। স্টার রশ্মি, স্টার রশ্মি, যথেষ্ট খাটো
এবং মোটা হয়ে যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। সেন্ট্রোমিয়ার সাথে স্পিন্ডল তন্তু আটকে থাকে। বিষুবীয় অঞ্চল, স্টার, সেন্ট্রোমিয়ার, স্পিন্ডল তন্তু, চিত্র মেটাফেজ, এটা উদ্ভিদ কোষ, this one is animal cell, প্রাণী কোষ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই ধাপে ক্রোমোজোমগুলো সবচেয়ে খাটো এবং মোটা হচ্ছে। ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের সাহায্যে আটকে রয়েছে এবং সেন্ট্রোমিয়ারের সাথে তন্তু দিয়েও আটকে থাকে এবং তারা ক্রমান্বয়ে বিষুবীয় অঞ্চলে চলে এসেছে। ঠিক মধ্যবর্তী এই ভাঁজ যে অংশটাতে রয়েছে, এই অংশগুলোকে বলা হয় বিষুবীয় অঞ্চল। আগের অংশ ছিল মেরু অঞ্চল। দুই কণাকে মেরু বলা হয়, মাঝখানের মধ্য মোটা অংশটাকে বলা হয় বিষুবীয় অঞ্চল। সব ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলের স্পিন্ডল তন্তু দ্বারা সেন্ট্রোমিয়ারের সাথে আটকে রয়েছে। এবার আসো অ্যানাফেজ। মেটাফেজের পরে অ্যানাফেজ। প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুভাগে বিভক্ত হয়ে যায়, ফলে প্রত্যেক ক্রোমাটিড একটি করে সেন্ট্রোমিয়ার থাকে এবং দুটি অংশে বিভক্ত হয়ে যাচ্ছে। ক্রোমাটিডগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এই অবস্থায় প্রতিটি ক্রোমাটিডকে অপত্য ক্রোমোজোম বা শিশু বা ডটার ক্রোমোজোম বলা হয়। এরপর ক্রোমোজোমগুলোর সাথে যুক্ত তন্তুগুলোর সংকোচনের ফলে অপত্য ক্রোমোজোমের অর্ধেক উত্তর মেরুর দিকে এবং অর্ধেক দক্ষিণ মেরুর দিকে অগ্রসর হতে থাকে, অর্থাৎ দুই মেরুর দিকে পরিবর্তিত হয়ে যায় এবং বিভিন্ন অক্ষর ভি, এল, জে, আই এই আকৃতির বিশিষ্ট হয়, আকৃতির সৃষ্টি হয়। চলো আমরা ছবির মাধ্যমে অংশগুলো দেখে নিই। ছবিগুলো একটু দেখে নিই। লম্বা হয়ে যাচ্ছে, তোমরা একটু দেখে নাও। এই অংশ, দেখো কি হবে। সেন্ট্রোমিয়ার, কোনোটা ভি শেপ, কোনোটা জে শেপ, অপত্য ক্রোমোজোম, লুপ্তপ্রায় স্পিন্ডল তন্তু। এক্ষেত্রে স্পিন্ডল তন্তুগুলো লুপ্ত হয়ে যাচ্ছে,
লুপ্ত স্পিন্ডল তন্তু। লুপ্ত। বিষুবীয় অঞ্চল, উদ্ভিদ কোষ, প্রাণী কোষ। ক্রোমোজোমগুলো হচ্ছে গিয়ে অপত্য ক্রোমোজোম। এই অংশটিকে বলা হয় অপত্য ক্রোমোজোম। অপত্য ক্রোমোজোম। একই রকম দেখতে পাচ্ছ কিভাবে আমরা স্পিন্ডল তন্তুর সাথে থেকে সেন্ট্রোমিয়ার লেগে আছে এবং স্পিন্ডল তন্তু কিভাবে লুপ্ত হয়ে যাচ্ছে। স্পিন্ডল সেন্ট্রোমিয়ার, দিস ওয়ান ইজ সেন্ট্রোমিয়ার। লুপ্ত স্পিন্ডল তন্তু, লুপ্ত প্রায়। লুপ্ত স্পিন্ডল তন্তু, লুপ্ত স্পিন্ডল তন্তু এবং ক্রোমোজোমগুলো কিভাবে বিভক্ত হয়েছে, দুটি অংশে বিভক্ত হয়েছে, তাই একে অপত্য ক্রোমোজোম বলা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা স্পষ্ট দেখতে পেয়েছি কিভাবে সেন্ট্রিমিয়ারের সাথে স্পিন্ডল যুক্ত ছিল এবং আস্তে আস্তে স্পিন্ডলগুলো লুপ্ত হয়ে যাচ্ছে, লুপ্ত স্পিন্ডল তন্তু, এবং ক্রমান্বয়ে ক্রোমোজোমগুলো আই, ভি, জে প্রভৃতি আকৃতির হয়ে পৃথক হয়ে যাচ্ছে। ফলে তারা ইকুয়েশনাল রূপেই 4টি ক্রোমোজোম ছিল, এখান থেকে 4টি ক্রোমোজোম হবে এবং পরবর্তী স্টেপ মূলত এই মাঝখান থেকে তারা বিভক্ত হয়ে নতুন দুটি নিউক্লিয়াসে পরিণত হবে। ঠিক এখান থেকে বিভক্ত হয়ে এই অংশ পরিণত হবে, ফলে একটি নিউক্লিয়াস থেকে দুটি নিউক্লিয়াসের সৃষ্টি হবে, যেটা টেলোফেজে সম্পন্ন হয়। আমরা দেখিনি অপত্য ক্রোমোজোমগুলো বিপরীত মেরুতে এসে পৌঁছায়। এভাবে পরপর মেরু ক্রোমোজোমগুলোকে ঘিরে নিউক্লিয়ার পর্দা, নিউক্লিয়ালাসের পুনরাবির্ভাব ঘটে এবং প্রাণীকোষে এবং উদ্ভিদ কোষে উভয় মেরুতে একটি করে সেন্ট্রিওল সৃষ্টি হয়। আমরা জানি যে উভয় মেরুর ক্রোমোজোমগুলোকে ঘিরে নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিয়ালাসের পুনঃ আবির্ভাব ঘটে। প্রাণী কোষে উভয় মেরুতে একটি করে সেন্ট্রিওল সৃষ্টি হয়। আমরা জানি উদ্ভিদ কোষে সেন্ট্রিওল সৃষ্টি হয় না। এই অবস্থায় ক্রোমোজোমগুলো সরু লম্বা আকার ধারণ করে পরস্পরের সাথে জট পাকিয়ে নিউক্লিয়ার রেটিকুলাম গঠন করে। এভাবে কোষের দুই মেরুতে দুটি অপত্য নিউক্লিয়াস গঠিত হয় এবং ক্যারিওকাইনেসিসের সমাপ্তি ঘটে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তী স্টেপ দেখে নিই কিভাবে নতুন নিউক্লিয়াসের তৈরি হয়। আমরা এখান থেকেই মুছে দিয়ে তৈরি করে দেখাতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
তোমরা পেজ নম্বর 16 আচ্ছা 16 নম্বর পেজ একটু দেখো কিভাবে নিউক্লিয়াস দুটি অপত্য কোষে অপত্য নিউক্লিয়াসে পরিণত হচ্ছে। প্রকৃতপক্ষে এখানে দুটি নিউক্লিয়াস, উদ্ভিদ কোষ দুটি নিউক্লিয়াসের আবির্ভাব ঘটছে। প্রাণী কোষের মধ্যে আমরা দেখে নিই ক্রোমাটিন ফাইবার, নিউক্লিওলাস, আস্তে আস্তে তারা বিভক্ত হয়ে যাবে দুটি অংশে এবং এখানে স্টার গঠন রয়েছে রশ্মির মতো তোমরা দেখছো এবং এইখানেই সেন্ট্রিওল সৃষ্টি হচ্ছে। এই যে এখানেও রয়েছে স্টার রশ্মি। প্রাণীকোষ উদ্ভিদ কোষ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই টেলোফেজের মাধ্যমে সমাপ্ত হয়ে গেল মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া, আর এভাবে ক্যারিওকাইনেসিস হয়ে গেল। অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন ঘটলে ক্যারিওকাইনেসিস, সাইটোপ্লাজমের বিভাজন ঘটলে সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস বিভাজন শেষ হওয়ার সাথে সাথে সাইটোকাইনেসিসের বিভাজন প্রক্রিয়া সম্পন্ন হতে থাকে। নিউক্লিয়ার বিভাজন শেষ হওয়ার সাথে সাথে সাইটোকাইনেসিস শুরু হয়। প্রকৃতপক্ষে টেলোফেজ দশাতেই সাইটোকাইনেসিস শুরু হয়। টেলোফেজ ধাপের শেষে বিষুবীয় তলে এন্ডোপ্লাজমিক জালিকার ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো জমা হয় এবং পরে এরা মিলিত হয়ে কোষ প্লেট গঠন করে। কোষ প্লেট পরিবর্তিত ও পরিবর্তিত হয়ে কোষ প্রাচীর তৈরি করে। ফলে মাতৃকোষ থেকে দুটি অপত্য নিউক্লিয়াস সৃষ্টি হয়। আসলে আমরা দেখেছি এগুলো নিউক্লিয়াসের বিভাজন ঘটলো, তাই এটাকে ক্যারিওকাইনেস বলছি। আর যখন এই অংশটা অর্থাৎ নিউক্লিয়ার বাইরের অংশ সাইটোপ্লাজমের অংশটাও বিভক্ত হয়ে যাবে তখন তাকে সাইটোকাইনেসিস বলে। আর আমি এটাকে সংক্ষেপে এভাবে দেখাতে পারি, তোমরা দেখেছো আস্তে আস্তে তাদের মধ্যে সবকিছু তৈরি হবে। কয়েকটি ধাপে তোমাদের বইতে রয়েছে, আমি শুধু সংক্ষেপে লাস্ট ধাপটি দেখিয়ে দিচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখে নাও এই ঠিক একইভাবে এখানে আরেকটি নিউক্লিয়াসে এবং সাইটোকাইনেসিস তৈরি হচ্ছে। ফলে এখানে নিউক্লিয়াস রয়েছে, নিউক্লিওলাস রয়েছে, এখানে আগের মতো সেই ক্রোমাটিন ফাইবার তৈরি হয়ে গেল। নিউক্লিওলাস তৈরি হয়েছে এবং নতুন করে আবারও সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা দেখতে পেলাম সাইটোকাইনেসিস এর প্রসেস। আর তেমনিভাবে প্রাণী কোষের ক্ষেত্রেও এই দুটি অংশ যখন বিভক্ত হয়ে যাবে তখন তাদের মধ্যে কি দৃশ্যের সৃষ্টি হবে তোমরা একটু দেখে নাও।
ফলে দুটি অপত্য কোষ সৃষ্টি হলো, এটাও ডটার সেল, এটাও ডটার সেল, তাই একে অপত্য কোষ বলা হয়। দীর্ঘ কয়েকটি ধাপের মাধ্যমে এই প্রক্রিয়াটি সম্পন্ন হলো। আশা করি তোমরা সকলে মন থেকে বুঝতে পেরেছ এবং কোনো ধরনের সমস্যা তোমাদের সৃষ্টি হয়নি। সাইটোকাইনেসিসের কোষ প্লেট, গলগি বস্তু, প্লাজমা পর্দা এবং কোষ প্রাচীর এগুলো ক্রমান্বয়ে যে তৈরি হয়, আমরা এটা কোষ বিভাজন নয়, কোষ চ্যাপ্টারে পড়েছি ছোট্টবেলাতেই। তোমরা দেখো এর ভিতরে কিভাবে কি হয়েছে, কোষ প্লেট গঠন হচ্ছে, আস্তে আস্তে গলগি বস্তুটাও রয়েছে, প্লাজমা পর্দা তৈরি হচ্ছে, দেন আলাদা হয়ে গিয়ে একটি নিউক্লিয়াস উপরে একটি নিউক্লিয়াস নিচে, অর্থাৎ দুটি অপত্য কোষের সৃষ্টি হলো। ঠিক তেমনিভাবে প্রাণী কোষ থেকেও এরকম দুটি অংশ বিভক্ত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি হচ্ছে এবং এরই মাধ্যমে মাইটোসিসের সমাপ্তি ঘটলো। আমরা দেখে নিই কি এখানে লেখা রয়েছে, তোমরা মিলিয়ে নাও। নিউক্লিয়াসের বিভাজন শেষ হওয়ার সাথে সাথে সাইটোকাইনেসিস শুরু হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিউক্লিয়াসের বিভাজন বলতে আমরা ক্যারিওকাইনেসিস বলি। তাই ক্যারিওকাইনেসিস শেষ হওয়ার সাথে সাথে সাইটোকাইনেসিস অর্থাৎ সাইটোপ্লাজমের অংশগুলো বিভক্ত হওয়া শুরু হয়। প্রকৃতপক্ষে টেলোফেজ দশাতেই সাইটোকাইনেসিস শুরু হয়। টেলোফেজ ধাপের শেষে বিষুবীয় তলে এন্ডোপ্লাজমিক জালিকার ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো জমা হয় এবং পরে এরা মিলিত হয়ে কোষ প্লেট গঠন করে। কোষ প্লেট পরিবর্তিত ও পরিবর্ধিত হয়ে কোষ প্রাচীর গঠন করে, ফলে এটি মাতৃকোষ থেকে দুটি শিশু বা অপত্য কোষ সৃষ্টি হয় বা ডটার সেল তৈরি হয়। প্রাণী কোষের ক্ষেত্রে নিউক্লিয়াসের বিভাজনের সাথে সাথে মাঝামাঝি অংশে কোষ পর্দার উভয় পাশ থেকে দুটি খাঁজ সৃষ্টি হয়। আগে যেরকম আমরা দেখেছিলাম মাইটোসিসের মাঝখানে খাঁজ তৈরি হয়, অর্থাৎ এরকম খাঁজ তৈরি হয়, এখানেও নিউক্লিয়াস, এখানেও নিউক্লিয়াস। আস্তে আস্তে এটা ভেঙে গিয়ে এই পরবর্তী প্রসেস দেখা যায়। কোষ পর্দার এই খাঁজ ক্রমশ ভিতর দিকে গিয়ে নিরক্ষীয় তল বরাবর বিস্তৃত হয় এবং মিলিত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে। তাহলে আমরা জানতে পারলাম উদ্ভিদ কোষের কোষ প্লেট গঠিত হয় আর প্রাণী কোষের ক্লিভেজ বা ফরওয়ারিং পদ্ধতিতে সাইটোকাইনেসিস অর্থাৎ কোষ ভাঁজ সৃষ্টির মাধ্যমে আস্তে আস্তে সাইটোকাইনেসিস সম্পন্ন হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে পার্থক্য কি, কিভাবে তাদের মাইটোসিস প্রক্রিয়া অর্থাৎ সাইটোকাইনেসিস ও ক্যারিওকাইনেসিস সম্পন্ন হলো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখেছি 5টি প্রসেসের মাধ্যমে এই মাইটোসিস প্রসেস সম্পন্ন হলো। নাম্বার 1 প্রোফেজ, নাম্বার 2 প্রো মেটাফেজ, নাম্বার 3 মেটাফেজ, নাম্বার 4 অ্যানাফেজ এবং শেষ ধাপটি হচ্ছে টেলোফেজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা মেইনলি মেটাফেজকেই বুঝতে পেরেছি। মেটাফেজের আগে এবং পরের দুটো প্রসেস রয়েছে। মেটাফেজ হচ্ছে মধ্যবর্তী অবস্থা, তার আগে প্রোফেজ এবং প্রো মেটাফেজ, আর মেটাফেজ মাঝখানের অংশ, তারপরে হচ্ছে অ্যানাফেজ এবং টেলোফেজ। এবং টেলোফেজেই শুরু হয়ে যাচ্ছে সাইটোকাইনেসিস। এর আগে শুধুমাত্র নিউক্লিয়াসের বিভাজন শুরু হয়েছিল, তাই এর নাম ক্যারিওকাইনেসিস। আর পরবর্তীতে পুরা কোষ প্লেট বা আলাদা এই অংশটাও যখন বিভক্ত হয়ে গেল, তখন তাদেরকে বলা হচ্ছে সাইটোকাইনেসিস। নিউক্লিয়াসের বাইরের অংশকে সাইটোপ্লাজম বলে, আর বাইরের অংশ সহ যখন এরকম বিভক্ত হয়ে দুটি অপত্য কোষ বা শিশু কোষে রূপান্তরিত হয়, তখনই আমরা তাকে বলতে পারি সাইটোকাইনেসিস। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আশা করছি তোমরা সবাই ভালোভাবে বুঝতে পেরেছো। তোমাদের গাইড টিচারকে বলবে স্লো মোশনে আস্তে আস্তে করে পজ করে করে থামিয়ে থামিয়ে যেন তোমাদের এই লেকচারটা দেখানো হয়, তাহলে কোনো ধরনের গ্যাপ সৃষ্টি হবে না বলে আমি বিশ্বাস করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা শেষ ধাপটি জানব, শেষ কোষ বিভাজন প্রক্রিয়াটা বুঝব। তার নাম মিওসিস। সাধারণত জনন কোষে এ ধরনের কোষ বিভাজন দেখা যায়। শুরুতে আমরা জেনেছি কোষ বিভাজন কাকে বলে, মাইটোসিস কোথায় হয়, মিওসিস কোথায় হয় এবং অ্যামাইটোসিস কিভাবে হয়, কোথায় হয়। ঠিক আমরা এখন সেই মিওসিস প্রক্রিয়ায়
শেষ করব কোষ বিভাজন প্রক্রিয়া। কারণ কোষ বিভাজন বলতে আমরা উদ্ভিদ ও প্রাণীর তিনটি প্রসেসকে বলে থাকি, একটা হচ্ছে অ্যামাইটোসিস, একটা হচ্ছে মাইটোসিস, আর একটা হচ্ছে মিওসিস। লোয়ার অর্গানিজমের মধ্যে, লোয়ার অর্গানিজম বলতে ক্ষুদ্র মাইক্রো অর্গানিজম এবং যাদের ইউনিসেলুলার অর্থাৎ এক কোষ রয়েছে, যেমন অ্যামিবা, ছত্রাক, ব্যাকটেরিয়া, ইস্ট, এদের ক্ষেত্রে হবে হচ্ছে অ্যামাইটোসিস, এটাই হচ্ছে জিস্ট। আর উন্নত প্রাণীর ক্ষেত্রে বা উদ্ভিদের ক্ষেত্রে সাধারণত আমরা জানি মাইটোসিস প্রক্রিয়া সম্পন্ন হয়। মাইটোসিস কয়েকটি পদ্ধতিতে সম্পন্ন হয়েছিল, আমরা জানি 5টি ধাপ। প্রোফেজ সবচেয়ে দীর্ঘস্থায়ী, মেটাফেজ, মেটাফেজ, এনাফেজ এন্ড টেলোফেজ। আজকে আমরা জানতেছি মিওসিস। অলরেডি আমরা কিন্তু মিওসিস প্রক্রিয়া কিভাবে হয়, ডিটেলস না পড়লেও কোথায় হয় সেটা কিন্তু জেনেছি। এটাকে হ্রাসমূলক প্রসেসও বলা হয়, কারণ ক্রোমোজোম এখান থেকে কমা শুরু হয়। মাইটোসিস কোষ বিভাজনে অপত্য কোষগুলোর ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান থাকে। বৃদ্ধি ও অযৌন জননের জন্য মাইটোসিস কোষ বিভাজন অপরিহার্য। যৌন জননে পুং ও স্ত্রী জনন কোষের মিলনের প্রয়োজন পড়ে। যদি জনন কোষগুলো ক্রোমোজোম সংখ্যা দেহকোষের সমান থেকে যায়, তাহলে জাইগোট কোষে জীবটির ক্রোমোজোমের দেহকোষের ক্রোমোজোম সংখ্যার দ্বিগুণ হয়ে যাবে। মিওসিস কোষ বিভাজনে জনন কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়। জনন কোষে যদি 4টা থাকে, তাহলে নতুন কোষে তৈরি হবে মাত্র 2টি, অর্থাৎ অর্ধেক। মিওসিস কোষ বিভাজনে জনন কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়। অর্থাৎ জনন কোষে 2টি থাকলে মাতৃকোষে থাকবে 4টি, মাতৃকোষে 4টা থাকলে জনন কোষে থাকবে 2টি, অর্থাৎ মাতৃকোষের অর্ধেকই দেখা যাবে জনন কোষে। তাহলে কি বুঝলাম? মিওসিস কোষ বিভাজনে জনন কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হবে। ফলে 2টি জনন কোষ একত্রিত হয়ে যে জাইগোট গঠন করে, তার ক্রোমোজোম সংখ্যা বা প্রজাতির ক্রোমোজোম সংখ্যার আবার অনুরূপ থাকবে। কারণ বাম পাশ থেকে 2টি, ডান পাশ থেকে 2টি আবার 4টি হয়ে গেল। ফলে 2টি জনন কোষ একত্রিত হয়ে যে জাইগোট গঠন করে, তার ক্রোমোজোম সংখ্যা প্রজাতির ক্রোমোজোম সংখ্যার অনুরূপ থাকে। এতে নির্দিষ্ট প্রজাতির ক্রোমোজোম সংখ্যার ধ্রুবতা বজায় থাকে। অর্থাৎ ধ্রুবতা বলতে আমরা কি বুঝি? নির্দিষ্টই থাকে। জনন কোষ সৃষ্টির সময় নিম্ন শ্রেণীর উদ্ভিদের জীবনচক্রের কোনো এক সময় যখন এরকম ঘটে, তখন কোষের ক্রোমোজোম সংখ্যার সে অবস্থাকে বলা হয় হ্যাপ্লয়েড। যখন 2টি হ্যাপ্লয়েড কোষের মিলন ঘটে, তখন সে অবস্থাকে বলা হয় ডিপ্লয়েড। হ্যাপ্লয়েড মানে বিজোড়, ডিপ্লয়েড মানে জোড়, ডিপ্লয়েড মানে ডাইপ্লয়েড, অর্থাৎ ডাই মানে 2। প্রথমটা যদি n হয়, দ্বিতীয়টা হবে টুয়াইস n। জনন মাতৃকোষ। জনন মাতৃকোষ দেখো, প্রথমে আমরা দেখতেছি টুয়াইস n, পুং এবং স্ত্রী। ডিম্বাণু, স্ত্রী, শুক্রাণু, পুং। শুক্রাণু, তাদের মধ্যে নিষেক্রিয়া ঘটবে। এখন
নিষেক ক্রিয়া ঘটবে, ফলে এখানে টুয়াইস এন সৃষ্টি হবে, আর এই অবস্থা জাইগোট সৃষ্টি হওয়া। মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে জাইগোট সৃষ্টি, অর্থাৎ এটা মিওসিস প্রক্রিয়া ছিল। এই প্রক্রিয়ার নাম হচ্ছে মিওসিস প্রক্রিয়ার মাধ্যমে জাইগোট সৃষ্টি। আমরা আরেকবার পড়ে নিই, সবাই একটু ভালো করে বুঝে নিই। দেখো কি বলেছে এখানে, মাইটোসিস কোষ বিভাজন অপত্য কোষগুলোর ক্রোমোজোম সংখ্যা এবং মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। বৃদ্ধি ও অযৌন জননের জন্য মাইটোসিস কোষ বিভাজন অপরিহার্য, কিন্তু যখন যৌন জনন হয় তখন মূলত মিওসিস প্রক্রিয়া সম্পন্ন হয়। যৌন জননে পুং ও স্ত্রী জনন কোষের মিলনে জাইগোট সৃষ্টি হয়, আর এই মিলনের অবশ্যই প্রয়োজন পড়ে। যদি জনন কোষগুলোর ক্রোমোজোম সংখ্যা দেহ কোষের সমান থেকে যায়, তাহলে জাইগোট কোষে জীবটির ক্রোমোজোমের দেহ কোষের ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ হয়ে যাবে। মিওসিস কোষ বিভাজনে জনন কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়, ফলে দুটি জনন কোষ একত্রিত হয়ে যে জাইগোট গঠন করে তার ক্রোমোজোম সংখ্যা প্রজাতির ক্রোমোজোম সংখ্যার অনুরূপ থাকে। পুং জনন কোষ স্ত্রী জনন কোষ থেকে ডিম্বাণু শুক্রাণুর মাধ্যমে টুয়াইস এন থেকে এন এন এবং এন এন মিলে আবার যখন জাইগোট সৃষ্টি হয় তখন হয় আবার টুয়াইস এন। এক্ষেত্রে কিন্তু আর ক্রোমোজোম সংখ্যার ঘাটতি হলো না, বাড়তি হলো না, ধ্রুবক থেকে গেল, একই থেকে গেল। তাই এটা বলা হয় যে নির্দিষ্ট প্রজাতির ক্রোমোজোম সংখ্যার ধ্রুবতা বজায় থাকে, অর্থাৎ নির্দিষ্ট থাকে। জনন কোষ সৃষ্টির সময় নিম্ন শ্রেণীর উদ্ভিদের জীবন চক্রের কোনো এক সময় যখন এরকম ঘটে, তখন কোষের ক্রোমোজোম সংখ্যার সে অবস্থাকে হ্যাপ্লয়েড বলে, মানে শুধু এন। যখন দুটি হ্যাপ্লয়েড কোষের মিলন ঘটে, হ্যাপ্লয়েড মানে বিজোড় মিলে হয় জোড়, অর্থাৎ একটি শুক্রাণু আর একটি ডিম্বাণু থেকে যখন আসছে তখন টুয়াইস এন তৈরি হচ্ছে। এই টুয়াইস এনকে বলা হয় ডিপ্লয়েড, আর শুধু এনকে বলা হয় হ্যাপ্লয়েড। সুতরাং মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে যখন জাইগোট সৃষ্টি হয় তখন আবার দেখা যায় তাদের ক্রোমোজোম সংখ্যা একই রয়ে গেল। তাই বলা যায় যে মিওসিস কোষ বিভাজন হয় বলেই প্রতিটি প্রজাতির বৈশিষ্ট্য বংশ পরস্পরায় টিকে থাকতে পারে। মিওসিস কোষের বৈশিষ্ট্য, বিভাজনের বৈশিষ্ট্য: 1. ডিপ্লয়েড জীবনের জনন মাতৃকোষ ও হ্যাপ্লয়েড জীবের জাইগোটে মিওসিস ঘটে। অর্থাৎ আমরা জানলাম ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষ এবং হ্যাপ্লয়েড জীবের জাইগোটে মিওসিস ঘটে। 2. এ ধরনের কোষ বিভাজনে একটি কোষ থেকে 4টি কোষের সৃষ্টি হয়। ক্রোমোজোম একবার বিভক্ত হয় এবং নিউক্লিয়াস 2বার বিভক্ত হয়। সৃষ্ট 4টি কোষের নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যার অর্ধেক হবে। সৃষ্ট 4টি কোষের নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়। আমরা একটি চিত্র মাধ্যমে দেখতে পারি কিভাবে অর্ধেকে রূপান্তরিত হয়। মিওসিস কোষ বিভাজনের একটি নমুনা আমরা একটু দেখতে পারি। তোমরা দেখো, আমি ডান পাশে এখানে এঁকে দেখাচ্ছি। জনন কোষ,
একটি হ্যাপ্লয়েড এন আর একটি হ্যাপ্লয়েড এন, এটা হচ্ছে 2s এন। এই যে এন হ্যাপ্লয়েড এন হ্যাপ্লয়েড। এইখান থেকে আবার এইখান থেকে আবার এন এন। তেমনি ভাবে তাহলে একটি থেকে 4টি অংশ বিভক্ত হলো, আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট মিওসিসের কোষ বিভাজন। আশা করি তোমরা এই অংশগুলো সুন্দর করে আত্মস্থ করে আসবে এবং পেজ নম্বর 17 পেজ পর্যন্ত তোমার পড়া থাকবে। অর্থাৎ আমরা মাইটোসিস মিওসিস ভালো করে আত্মস্থ করলাম, তোমরা ছবিগুলো আঁকবে এবং সুন্দর করে পড়াশোনা করে আসবে। আগামী দিন আমরা ডিএনএ এবং আরএনএ আলোচনা করব, এই অধ্যায়টি শেষ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্র্যাকটিস রাইট প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এই আশা এই আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আশা করি তোমরা ভালো করে পড়াশোনা করে আসবে। খোদা হাফেজ।